আমরা কি করে বুঝবো মেন্টাল হেলথের কিছু ইস্যু এসছে? শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাটা ভীষণ একটা কমন জিনিস। আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। টেস্টগুলো দেখার পর ডক্টর আমাকে বললেন এটা মনের অসুখের পেছনে অনেক কিছু হতে পারে, মেন্টাল হেলথের ব্যাপারটা পুরোপুরিভাবে পৌঁছায়নি। হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, তার পাস্ট এক্সপিরিয়েন্স হতে পারে, বা তার কোনো কিছু ট্রমা হতে পারে। আজকের মনের কথার বিশেষ অতিথি স্বনামধন্যা জয়শ্রী পাল, যিনি একাধারে মেন্টাল হেলথ থেরাপিস্ট এবং লাইফ কোচ। ধরো তুমি তাস খেলছো, প্রথমেই যদি তুমি তাসে সব থেকে বড় দানটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর ব্যাকআপে কিছু থাকছে না। নিজেকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে রাখতে হবে, তাহলে কি যে কোনো সিচুয়েশনেই না মানুষ নিজেকে ঠিক উতরে নিয়ে যেতে পারবে। সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেট খেলেন, সেটা ইনবর্ন হয়তো ওনার মধ্যে সে কোয়ালিটি আছে। যদি আমার কেউ কোচ থাকে যে আমাকে সবসময় গাইড করবে, যে আমার পেছনে আছে, যে আমাকে কতগুলো টেকনিক শেখাবে, তাহলে না যুদ্ধটা তার ক্ষেত্রে আরও অনেক বেশি স্মুথ হয়। সেই জন্যই লাইফ কোচের দরকার লাগে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট প্রতীক। ফ্রেম কথা স্টুডিওর আরও একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ছোটবেলা থেকে শুনে আসছি মনের জোর থাকলেই নাকি অসাধ্য সাধন করা যায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই মনের জোরটা ঠিক কী জিনিস, আসেই বা কোথা থেকে? আর যারা অসফল হচ্ছে তাদের মনের জোর যায় কোথায়? প্রেমে পড়া থেকে খুন করা সবটাই নাকি মনের পরিহাস। আর এই মনের আদ্যপান্ত পোস্টমর্টম করতেই আমাদের পডকাস্টের নতুন সিরিজ মনের কথা। আজকের মনের কথার বিশেষ অতিথি স্বনামধন্যা জয়শ্রী পাল। থ্যাংক ইউ প্রতীক, অ্যান্ড থ্যাংক ইউ প্রেমকথা স্টুডিও আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আজকের মনের কথায় তো মন নিয়ে অনেক কথাই হবে তোমার সাথে, কিন্তু তার আগে আমার বড় জানতে ইচ্ছা করছে যে তুমি এই প্রফেশনে এলে কি করে? তোমার নিজের সম্পর্কে একটু বলো দর্শকদেরকে। আর পাঁচটা মেয়ের মতোই আমার বেড়ে ওঠা, খুব সাধারণভাবে সাধারণ ঘর থেকে আমার বেড়ে ওঠা, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করা, তারপরে বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করা, এবং তারপরে আমার কাছে একটু অপরচুনিটি আসে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনে। প্রায় 6 বছর, মোর দ্যান 6 ইয়ার্স আমি দিল্লিতে ছিলাম, সেখানেই কাজ করি। কিন্তু এর মধ্যেই আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা সবার সাথে হয়তো নর্মালি ঘটে থাকে। পার্সোনাল লাইফ এবং সাইমালটেনিয়াসলি আমার প্রফেশনাল লাইফ, ঠিক দুটো একই সঙ্গে একদম বিধ্বস্ত হয়ে যায়। সেই সময় যে কোনো মানুষ যেরকমভাবে ভেঙে পড়ে, হয়তো আমিও ভেঙে পড়েছিলাম। আমার ভেঙে পড়াটা এতটাই মারাত্মক ছিল যে একসময় আমার প্যানিক অ্যাটাক হয়। নর্মালি তখন প্যানিক অ্যাটাকটা কী জিনিস অনেকেই জানতো না, আমিও জানতাম না। যেহেতু আমি হসপিটাল ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছিলাম, সেহেতু আমার বেশ ভালো কিছু ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট ছিল। আমি একদিন বাড়িতে কাজ করছিলাম, হয়তো আই থিঙ্ক কিচেনে কাজ করছিলাম, হঠাৎ করে আমার সামনে ব্ল্যাক আউট হয়ে যায় এবং আমি মাথা ঘুরে নিচে পড়ে যাই, এবং সেই সময় আমার হার্ট স্পিডটা এতটাই প্যালপিটেশন শুরু হয় যেন মনে হয়েছিল যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। এবং বেশ কয়েক সেকেন্ডের জন্য আমার কোনো সেন্স ছিল না বাড়িতে। সেই মুহূর্তে আনফর্চুনেটলি আমি একাই ছিলাম। যখন আমার সেন্স আসে তখন আমি বুঝে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি এটা কি হলো আমার সাথে। সঙ্গে সঙ্গে আমার হসপিটাল ইন্ডাস্ট্রি একজন ডক্টরকে ফোন করি, তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিই এবং তার কাছে যাই যে স্যার আমার এই সমস্যাগুলো আজকে হয়েছে, আই থিঙ্ক আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। স্যার সেই মতো আমাকে কিছু টেস্ট দেয়, ইসিজি, ইকো, ইউএসজি, যা যা আমার টেস্ট করাবার দরকার লাগে স্যার আমাকে একটা টেস্ট করতে দেন। আমি সেই টেস্টগুলো করাই। টেস্টগুলো দেখার পর ডক্টর আমাকে বললেন ইওর হার্ট ইজ অ্যাবসোলিউটলি ফাইন, সেখানে কোনো রকম কোনো সমস্যা নেই। যেটা হয়েছে তোমার, সেটা তোমার প্যানিক অ্যাটাক হয়েছে। যেহেতু সেই সময় আমার লাইফের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোই ভীষণভাবে টার্বুলেন্স চলছিল, অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাক সেই সময়তে, আই এম টকিং অ্যাবাউট 2018, আমার মাসটা এখনও মনে আছে। ইট ওয়াজ আগস্ট 2018-এর আগস্টে আমার প্যানিক অ্যাটাক হয়। সেই সময় আমি এটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করি, হোয়াট ইজ প্যানিক অ্যাটাক, হোয়াট ইজ অ্যাংজাইটি, যেটা মানুষ হার্ট অ্যাটাক বলে ভুল করে। এটা কি সত্যি হার্ট অ্যাটাক নয়? তাহলে প্যানিক অ্যাটাক এতটা মারাত্মক হতে পারে, সেটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। কিন্তু আমি সেটাকে নিয়ে রিসার্চ করতে শুরু করি এবং আমি ফিল করি সেই সময়
যে আমার মতো এরকম না জানি কত মানুষই এই প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক বা ডিপ্রেশনের মধ্যে হয়তো পড়ে আছে। আমার মেন্টালিটি খুব স্ট্রং, সেহেতু আমি সিচুয়েশনকে খুব সহজেই হ্যান্ডেল করে নিতে পারি। প্রচণ্ড খারাপ সিচুয়েশনেও নিজেকে হ্যান্ডেল করে নিতে পেরেছি। হয়তো অনেক কিছু সমস্যা গেছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে নিজেকে আমি হ্যান্ডেল করে নিতে পেরেছি। কিন্তু সবাই তো সেটা পারে না। আমার মনে হয়েছিল আই শুড ডু সামথিং ফর দেম, সেই জন্যেই আমার এই প্রফেশনে আসা। তাহলে দিদি, আমি যেটুকু বুঝতে পারলাম অ্যাজ এ লেম্যান হিসেবে, কারণ আমি তো এই অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এগুলো কিছুই বুঝি না, হুম যেটুকু বুঝলাম তোমার লাইফে কোনো একটা সময় পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই খুব ঘেঁটেছিল। হুম আমরা যেটা ঘেঁটে দেখা বুঝি আর কি। হুম এবং সেই ফেজটা তুমি নিজেই রিকভার করেছো। হুম তোমার কিছু ডক্টর বন্ধু ছিল বা পরিচিত ডক্টরস ছিল, তাদের হেল্পে। হুম এবং সামহাও তোমার মনে হয়েছে যে তোমার মতন এরকম প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি প্রচুর লোকের হচ্ছে, তাদেরকে তুমি একটা কিছু রেমেডিস দিতে পারো হুম তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। হুম এবং তারপরেই তোমার এই প্রফেশনে আসা। হুম তো তোমার এই বক্তব্য থেকে আমি দু তিনটে নতুন শব্দ শিখলাম। একটা হচ্ছে অ্যাংজাইটি, একটা প্যানিক অ্যাটাক যেটা তোমার এসছিল, আর এই সব কিছুই রিলেট করে একটা মেন্টাল হেলথ এই শব্দটার সাথে, হুম যেটা আমরা এখন বিভিন্ন জায়গায় শুনতে পাই, মেন্টাল হেলথ ইস্যু। হুম তো তুমি কি একটু বলতে পারো আমাদেরকে যে এই মেন্টাল হেলথ জিনিসটা কি, খায় না মাথায় মাখে? মানে আমাদের সাধারণ মানুষের কাছে শরীর খারাপ হয়, জ্বর হলে প্যারাসিটামল খাই, হুম পেট খারাপ হলে মেট্রোজেল খাই, হুম বাট এই মেন্টাল হেলথটা কি জিনিস? মাথাও কি খারাপ হয়? দুটোই করে বেসিক্যালি, খায়ও মাথায়ও মাকে। আমি এমনিভাবেই বলি, খাওয়া আগে এটা নিয়ে একটু বলি। দেখো, আজকাল আমরা খুব একটা জিনিস হচ্ছে যে যখন খুশি তখন আমরা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি। হুম যখনই আমাদের মনটা একটু খারাপ হচ্ছে, মুডটা একটুখানি সুইং হচ্ছে, তখন আমাদের মনে কি হচ্ছে, একটুখানি বাইরে বেরিয়ে একটুখানি ভালো বিরিয়ানি খেলেই আজকে রাত্রিরে মনটা আমার একদম পারফেক্ট হয়ে যাবে। বা আমার মনটা খুব খারাপ লাগছে, আজকে পার্লারে গিয়ে একটু ভালো করে স্পা করে আসি, তাহলে কিন্তু আমাকে দেখতে ভালো লাগবে, আমি একদম পারফেক্ট হয়ে যাব। হুম অর্থাৎ কিনা এই দুটো ক্ষেত্রেই যেটাকে আমরা একদমভাবে দেখলামই না বা তাকালামই না, সেটা হলো আমাদের মেন্টাল হেলথকে। কেন আমাদের মনটা খারাপ হচ্ছে? সত্যি কি বিরিয়ানি খেলে আমার মনটা একদম পারফেক্ট হয়ে যাবে, নাকি চুলের স্পা করালে আমার মনটা একদম পারফেক্ট হয়ে যাবে? এটা নিয়ে কিন্তু আমরা ভাবলাম না, ভাবলাম বিরিয়ানি খাবো আর স্পাটা করাবো। আজকাল আমি দেখি অনেক পার্লারে আইভি চলছে। আইভি মানে এমন একটি কনসেপ্ট এই মুহূর্তে ইন্ডিয়াতে এসছে, ইভেন ইন কলকাতা রিসেন্টলি এই কনসেপ্টটা এসছে যে আইভি লাগিয়ে তুমি ফর্সা হতে পারবে, আইভি লাগিয়ে তুমি গ্লো করবে। ইভেন ইন দ্য হ্যাং ওভার হয়ে গেলে পরে কিন্তু আইভি লাগিয়ে তুমি সঙ্গে সঙ্গে তোমার হ্যাং ওভারকে কাটিয়ে দেবে। হোয়াটস অ্যাবাউট ইউর মেন্টাল হেলথ? মানে তুমি ফর্সা হলেই কি তুমি সত্যি হ্যাপি হবে লাইফে? মানে তুমি খুব গ্লো করলে, তোমার স্কিন যদি খুব গ্লো করে, তাহলে কি তুমি হ্যাপি হবে? না। তোমার মনের ভেতরে যে চেপে থাকা কষ্টগুলো, অ্যাংজাইটিগুলো, টেনশনগুলো, তোমার মুড যেভাবে বারবার করে অনেক রকম জিনিসের মধ্যে দিয়ে যাতায়াত করছে, সেগুলো কি ঠিক হবে? সেগুলো তো ঠিক হচ্ছে না। কিন্তু এখানেই সমস্যা হচ্ছে যে আমরা এখনো অবধি আমাদের এই ইন্ডিয়াতে মেন্টাল হেলথ কনসেপ্টটা আসার পরেও মানুষ এখনো মেন্টাল হেলথ নিয়ে সেরকমভাবে বোঝে না। আমি একটা খুব মজার ঘটনা তোমাকে বলি। আমার কিছু অফিসিয়াল ডকুমেন্টস হারিয়ে গেছিলো, তো সেই মধ্যে আমাকে অফিস থেকে বলা হলো একটা জিডি করে আসতে পুলিশ স্টেশনে গিয়ে, জেনারেল ডায়েরি। আমি পুলিশ স্টেশনে গেলাম, জিডি করলাম। আমাকে তখন পুলিশ অফিসার যিনি ছিলেন, ডিউটি অফিসার, তিনি আমার সঙ্গে গল্প করছেন। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আপনি বাই প্রফেশন কি করেন? তো আই সেড আই এম কাউন্সিলর। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তো আপনি কোন ওয়ার্ডের কাউন্সিলর? ইয়েস, এটা ওনাদের ভুল নয়, আমি কখনোই বলবো না এটা ওনার ভুল। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে না এখন এই কাউন্সিলিং ওয়ার্ড মানে আমরা পার্টিগত কাউন্সিলরকে ভেবে থাকি। অ্যাকচুয়ালি কাউন্সিলর মানে তো পার্টিগত কাউন্সিলর নয়। কাউন্সিলর মানে হচ্ছে যারা মনের বিশারদ, আপনার মনের মধ্যে যে কষ্টগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে ভালোভাবে বিশারদ করা কিন্তু আমাদের কাজ। কিন্তু সেটাই কিন্তু মানুষের কাছে এখনো মেন্টাল হেলথের ব্যাপারটা পুরোপুরিভাবে পৌঁছায়নি। বিরিয়ানি খেলে বা স্পা করলে কিন্তু আমাদের ভালো হতে পারি না। ঠিক। দিদি, তুমি বলো আমরা কি করে বুঝবো যে আমাদের মেন্টাল হেলথের কিছু ইস্যু এসছে বা আমরা অসুস্থ মানসিকভাবে? এটা কি করে বুঝবো?
প্রথম কথায় আমি একটা কথা বলবো, আমাদের শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাটা ভীষণ একটা কমন জিনিস। আমরা ফিজিক্যালি আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের কখনো লিভার, কিডনি, হার্ট, কোনো রকম অ্যাসিডিটিও সামান্য হচ্ছে, তো সেটা আমাদের হেলথ ইস্যুর মধ্যেই পড়ছে। সেরকমভাবেও কিন্তু আমাদের মনেরও কিন্তু অ্যাসিডিটি হতে পারে, এবং এটা অসুস্থতার থেকেও আমি একটা কথাই বলতে চাই এখানে, আমাদের মন একটু খারাপ, অর্থাৎ মনের একটু কষ্ট চলছে, এইভাবে ভাবা উচিত। মন অসুস্থ নয়, যদি এটা ভাবতে কষ্ট হয় তাহলে মনটা একটু খারাপ যাচ্ছে। যেমন আমরা বলি না, আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, মনটা একটু খারাপ যাচ্ছে। আজকাল কি হয় না, দেখো ছেলে এবং মেয়েদের কথা যদি আমি বলতে চাই, দুজনকে একটু ভাগ করে বলতে হবে। যে মেয়েদের মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, তারা কিন্তু সেই কষ্টটা অনেক রকমভাবে অনেক সময় বের করে দিচ্ছে, কান্নাকাটি করে, চেঁচামেচি করে, বা কোনো বন্ধুকে ফোন করে, বা মায়ের ওপর রাগারাগি করে, বাড়িতে রাগারাগি করে, বা বয়ফ্রেন্ডের ওপর বা হাজব্যান্ডের ওপর রাগারাগি করে অনেক সময় অনেক কিছু বের করে দিচ্ছে। কিন্তু আদেও কিন্তু তারা অ্যাকচুয়ালি ওইটুকু সময়ের জন্য রিলিজ ফিল করছে ঠিকই, কিন্তু আসল কষ্টটা তাদের মনের মধ্যে থেকেই যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু একদম উল্টো, ওরা আবার চেঁচামেচি করে, কান্নাকাটি করে, ওরা কিন্তু নিজের মনের কষ্টটা বার করতে পারে না। ওরা কোনো বন্ধুকে ফোন করে বললো যে দেখ আমার সাথে না এই হয়েছে, সে বন্ধু তাকে আবার একটা উপদেশ দিল, আরে দুটো পেক খা, দেখবি কালকেই সব ঠিক হয়ে গেছে। সেই মধ্যে তারা বেরিয়েও গেলে, দুপেক খেলো, রাত্রিবেলায় ঘুমিয়েও পড়লো, পরের দিন থেকে আবার নর্মাল কাজ করছে। এর ফলে কি হলো, তার মনের কষ্টটা কিন্তু মনের মধ্যেই থেকে গেল। সেকেও কিন্তু অ্যাকচুয়ালি মানে ইনস্ট্যান্ট রিলিফ পেলেও সেটা কিন্তু পুরোপুরি তার রিলিফ হলো না, এবং আর একটা ভয়ানক জিনিস হলো, সে কিন্তু আস্তে আস্তে অ্যাডিকশানের দিকে এগিয়ে গেল। সেহেতু যখনই তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন আসবে যে আমি খুব ক্লান্ত ফিল করছি, অনেক সময় দেখা যেতে পারে যে একজন মানুষ টানা 12 ঘন্টা ঘুমানো, তারপরে ঘুম থেকে উঠলো, কিন্তু তারপরেও কিন্তু সে নিজেকে ফ্রেশ ফিল করছে না, কারণ তার বডি যথার্থ পরিমাণে রেস্ট পেলেও তার মাইন্ড কিন্তু রেস্ট পায়নি, তার ব্রেন কিন্তু কাজ করেই যাচ্ছে, তার ব্রেন কিন্তু রেস্ট হয়নি। আবার অনেক সময় দেখা যায় যে নতুন কোনো ভাবনা চিন্তা তার মাথায় আসছে না, নতুন করে কোনো কিছু কাজ সে করবার ইচ্ছে জাগছে না, বা কথায় কথায় সে কেঁদে ফেলছে, কথায় কথায় তার রাগ হচ্ছে, কথায় কথায় তার মনে হচ্ছে কোনো কিছু বেরিয়ে যায়, গিয়ে খাওয়া দাওয়া করে আসি, বা অনেক সময় নিজেকে বুঝতে পারছে যে এটা খেলে আমার ক্ষতি হবে, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাও জাঙ্ক ফুড খেয়ে ফেলছে, তাও অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে। এই সবগুলোই কিন্তু মেন্টাল হেলথেরই একখানা রীতিমতো সাইন। এগুলো যখন আসছে, অনেক সময় না আমরা জ্ঞান পাবি, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু তবু আমরা করে ফেলছি। তো আমাদেরকে না কিছু টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমরা এগুলো না করি। আমি যতটুকু বুঝতে পারলাম তোমার কথা থেকে, যে আমাদের যে মুড সুইং হয় থেকে থেকে মনে হয় যে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা বুঝতে পারি না, মনে হয় ভালো লাগছে না, এখন একটু ঘুরে আসি, কিছু খেয়ে আসি, খেলে মনটা ভালো হবে, বা ঘুরে আসলে মনটা ভালো হবে, বা কারোর সাথে আড্ডা মেরে আসলে মনটা ভালো হবে। এই যে বুঝতে পারছি না, আমরা নিজেরাই সাজেস্ট করছি যে এটা করলে ভালো হয়, এবং কখনো কখনো সেটা করে আমরা রিলিফ পাচ্ছি সাময়িক সময়ের জন্য, আবার কখনো রিলিফ পাচ্ছিও না। তো এটাকেই তুমি মনের অসুখ বলছো, যে আমরা যে হঠাৎ করে মন খারাপ হওয়া, হঠাৎ করে মন ভালো হয়ে যাওয়া, বা বুঝতে না পারা কেন মন খারাপ হয়েছে, এই মুড সুইং হওয়া, এটা কি মনের অসুখ? বা আমি যতটা শুনেছি যে একটা সময়ের পর, একটা বয়সের পর হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়, এর জন্য নাকি এরকম হয়। বা অনেকে আবার এটাকে বলে রাজার অসুখ, মানে যে অসুখ বোঝা যায় না যে কি হচ্ছে, সেটা রাজার অসুখ হয়ে যায়। তো তোমার মতে এটা কি, এটা মনের অসুখ, রাজার অসুখ, নাকি হরমোনাল ইমব্যালেন্স? প্রথমেই একদম বিগ নো লিখে দিচ্ছি, এটা কোনো মতেই রাজার অসুখ নয়। এটা একসময় মানুষ ভাবতো যে এটা রাজাদের অসুখ, এ তো সাধারণ মানুষের হয় না, যারা খুব সুখে আছে একমাত্র তাদেরই এই সমস্যাটা হয়। অ্যাকচুয়ালি আমাদের বাসা বেঁধেছে সমস্যাটা সেইখান থেকেই। একটা সময় সত্যি মানুষ মনকে একদমভাবেই পাত্তা দিত না, বা মনেরও যে অসুখ হতে পারে, এই যে মেন্টাল হেলথ হতে পারে, এটা তারা কোনোভাবেই বুঝতো না। আমি খানিকক্ষণ আগেই যেটা বললাম যে ইন্ডিয়াতে এখনো এই মেন্টাল হেলথ কনসেপ্ট, কাউন্সেলিং কনসেপ্ট, এটা কিন্তু এখনো মানুষের কাছে কিন্তু ক্লিয়ার নয়। দ্বিতীয় কথায় আসি, যেটা বললেন যে হরমোনাল ডিসব্যালেন্স কিনা। দেখুন, একটা মনের অসুখের পেছনে অনেক কিছু হতে পারে। হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, তার পাস্ট এক্সপিরিয়েন্স হতে পারে, বা তার কোনো কিছু ট্রমা হতে পারে, সেটা তার সঙ্গে কথা বলেই আমরা জানতে পারবো। আর একটা কথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই ফিজিক্যাল হেলথের মতো কিন্তু আমাদের মেন্টাল হেলথও আছে। আমরা বড্ড বেশি বাইরের জিনিসকে ফোকাস করছি। মন ভালো না থাকলেই আমরা বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়ে যাচ্ছি বা আড্ডা মারতে বেরিয়ে যাচ্ছি, ইটস আ গুড অপশন,
বাট সেটা করলেই শুধু হয় না, তার মানে কি আমি মনকে পাত্তা দিলাম না। একটুখানি ভাবুন, অনেকে বুঝতে পারে যে আমার মনের মধ্যে কিছু সমস্যা হচ্ছে কিন্তু তবুও পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? আর কেউ কেউ একদমই বুঝতে পারে না। তাই কোনো কোনো দরকার নেই রিস্ক নেওয়ার। আমার মনে হয় যে আমরা আছি তোমাদের জন্য, তোমরা এসো আমাদের সঙ্গে কথা বলো, তোমার সমস্যা কেন এই জিনিসগুলো হচ্ছে সেটার জন্য তো আমরা রয়েছি, তোমাকে সাজেস্ট করার জন্য, তোমাকে গাইড করার জন্য। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সোশ্যাল মিডিয়া আজকের এটা প্রচন্ড ভাইরাল, হুম এবং সোশ্যাল মিডিয়ায় মানুষ নেই এরকম কমই আছে, হুম এবং যারা আছে তারা প্রতিদিন চেষ্টা করছে নিজেদেরকে ভাইরাল করার জন্য। হুম এই যে ভাইরাল করার জন্য নানান রকম পন্থা অবলম্বন করছে, আমি সেটা পাবলিক ফোরামে বললাম না, তুমি খুব ভালো করেই জানো যে কি কি পন্থা অবলম্বন করছে মানুষ ভাইরাল হওয়ার জন্য। এইগুলো কি এক প্রকারের মানে মেন্টাল ইস্যু? তোমার কি মনে হয়? দেখো প্রতীক, ভাইরাল হওয়ার যে প্রশ্নটা তুমি করছো, একদম খুব ভালো একটি প্রশ্ন প্রথমত তুমি করেছো। দ্বিতীয়ত বলবো, আমাদের ইন্টারনেট এত স্পিডে চলছে, যে জিনিসটা আজকে ভাইরাল কালকে কিন্তু সেই জিনিসটা আর ভাইরাল থাকছে না। হুম তো সেহেতু ভাইরাল হওয়া আর ফেমাস হওয়া দুটো কিন্তু আলাদা জিনিস। হুম ফেমাস কে ছিলেন? সত্যজিৎ রয় ছিলেন। ফেমাস কে ছিলেন? রবীন্দ্রনাথ টেগর ছিলেন, যারা পুরো বিশ্ববিখ্যাত ফেমাস। সেটা কিন্তু কেউই আজকের দিনে হতে পারে না। হতে পারে, ডেফিনেটলি হতে পারে, বাট যেভাবে হচ্ছে সেটা কিন্তু নয়। ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে আজকের মানুষ ভীষণভাবে ভাইরাল হতে চাইছে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে যে লোকে দুটো কারণে ভাইরাল হচ্ছে। এক, নিজের ফেসকে ফেমাস করার জন্য, যেটা আমি আগেই বলে দিলাম যে এইরকম ভাবে কিন্তু ফেমাস হওয়া একদমই যায় না। যে ট্রেন্ডকে আজকে ফলো করছে মানুষ, কিন্তু সেই মানুষটিকে ভুলে যাচ্ছে পর মুহূর্তেই। আর দুদিন আগে যে কাঁচা বাদাম বিখ্যাত ছিল, দুদিন বাদে কাঁচা বাদাম চলে গেল এবং তারপরে অন্য কেউ চলে এলো। কোনো স্মার্ট দিদি বা স্মার্ট দাদা কেউ একটা চলে এলো, কালকে আবার স্মার্ট দিদি স্মার্ট দাদা চলে গেল, আবার কেউ একটা চলে এলো। তো এইরকম ভাবে যে ট্রেন্ড পাল্টাচ্ছে, সেখানে কেউই কিন্তু ভাবে মানে স্টেবল হতে পারছে না। সেহেতু তাদের মেন্টাল একটা প্রবলেম ডেফিনেটলি হচ্ছে। আর দ্বিতীয়ত, ডেফিনেটলি যারা ভাইরাল হতে চাইছে তারা চাইছে অর্থ। এবার ব্যাপার হচ্ছে যে অর্থ কি করে পাবে? অর্থ পাওয়ার জন্য যে ভাইরাল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অর্থ পাওয়ার জন্য যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে একটা প্র্যাকটিস, একটা ডিসিপ্লিন। লাইফে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে খুব মুশকিল। ডিসিপ্লিন থাকলে অর্থ কেন, অর্থ আসবে যাবে। মানে তুমি যেটা ধরো ইনকাম করছো, 100 টাকা ইনকাম করলে অবধারিতভাবে 80 টাকা তোমার ওখান থেকে চলে যাবে, তুমি সেটাকে কিছুতেই আটকে রাখতে পারবে না। কারোর কারোর তো আবার 100 মাইনাসেও চলে যায়, রাইট? সেটা তো কখনো আটকে রাখা যায় না। কিন্তু যেটা তোমাকে সবসময় ফ্লো দেবে, যেটা তোমাকে একটা সুস্থ জীবন দেবে, যেটা তোমাকে একটা সুস্থ ভাবনা চিন্তা দেবে, যেটা দ্বারা তুমি আরো সামনে গ্রো করবে, তোমার লাইফকে তুমি আরো গ্রো করতে পারবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা হচ্ছে লাইফের ডিসিপ্লিন। সেটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি ভাইরাল হয়েও কিছু করার নেই। আর ভাইরাল হচ্ছে আজকাল এমন কিছু পন্থা, যেটা তুমি বললে খানিকক্ষণ আগে, যে কিছু পন্থা তারা অবলম্বন করছে। তার মানে কি, প্রথমেই একটি মানুষ প্ল্যানে, একটা মানুষের কোনো কাজের ক্ষেত্রে প্ল্যান এ, বি, সি এরকম থাকে, কিন্তু প্রথমে একটি মানুষ প্ল্যান জেডটাকে খেলে ফেলছে। সেও তো কি হচ্ছে, তার কাছে আরো অন্য কোনো, সেখানে যদি ফেল হয়ে যায়, ইন কেস যদি সে আনসাকসেসফুল হয়ে যায়, তাহলে কিন্তু তার কাছে আর অন্য কোনো প্ল্যান থাকছে না, কারণ প্রথমেই সে প্ল্যান জেডটাকে খেলে ফেলেছে। ধরো তুমি তাস খেলছো, প্রথমেই যদি তুমি তাসের সব থেকে বড় দানটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর ব্যাকআপে কিচ্ছু থাকছে না। সেটা করে ফেলছে বলেই আজকালকার দিনে এই এত বেশি মেন্টাল ইস্যুসগুলো চলে আসছে। অবভিয়াসলি ভাইরাল হওয়া একটা মেন্টাল ইস্যুস তো বটেই, কিন্তু কিছু মানুষকে ওই ট্রেন্ডের সঙ্গে চলতে গেলে তাল মিলিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু তার মধ্যে মানুষ হারিয়ে যাচ্ছে। আমরা খুব ভালো করে জানি যে এমন কিছু মানুষ আছে যারা ট্রেন্ডের সঙ্গে ভাইরাল হতে চাইছে ঠিকই, কিন্তু তাদের মন চাইছে না। কিন্তু তারা বলছে যে আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, আমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে, তাই আমাকে ট্রেন্ড ফলো করতে হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে কথা বললে দেখা যায় সেটা কিন্তু সে মন থেকে করেনি। আর এটাই হচ্ছে মেন্টাল হেলথ। তোমার মেন্টাল হেলথ তোমাকে, মানে তুমি যেটা জোর করে করছো, মেন্টাল হেলথ কিন্তু তোমাকে সেটা করতে দিচ্ছে না। তোমার মেন্টাল হেলথটা কিন্তু একদম বিগড়ে যাচ্ছে। তাই লাইফে ডিসিপ্লিন রাখাটা খুব দরকার আছে। ডিসিপ্লিন যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পক্ষে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আমরা একটা মেসেজ পেলাম এখান থেকে,
যে যদি আমাদেরকে সত্যি অর্থে নিজেদেরকে ভাইরাল করতে হয় তাহলে তার অনেক পন্থা আছে, অনেক পদ্ধতি আছে। এবং আর একটা খুব ভালো কথা বলেছো যে তোমার কন্টিনিউটি মেনটেন করতে হবে কোনো কাজে। যখনই আমরা কোনো কাজ করব, সেটা যে সেগমেন্ট নিয়ে হোক, সেখানে যদি কন্টিনিউটি থাকে, ডিসিপ্লিন থাকে, তাহলে আমাদের ভাইরাল হওয়ার বা প্রতিষ্ঠিত হওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু এভাবে কখনোই নয় যেভাবে এখন সবাই করছে। বেশ, তুমি আরেকটা এখানে শব্দ ইউজ করলে, সেটা হচ্ছে আনসাকসেসফুল, যেটা আমি কোট অ্যান্ড কোট করলাম। আমার একটা প্রশ্ন মাথায় আসছে, আমরা অনেক সময় অনেক পডকাস্টেই শুনি সাকসেসফুল মানুষের মাইন্ডসেট কেমন হয়, বাট আমার প্রশ্নটা আজকে একটু আলাদা। এই আনসাকসেসফুল মানুষগুলোর মাইন্ডসেট কেমন হয়, যদি একটু বলো আমাদেরকে। প্রতীক, আমার মনে হয় আনসাকসেসফুল কোনো মানুষের মাইন্ড, সেটা যেটা তুমি বলছো, আমার মনে হয় তারই তো একদম সব থেকে ভালো মাইন্ড হওয়া উচিত। যে সাকসেস হয়ে যায় তার তো খেলা শেষ, সেখানেই শেষ। সে যা প্ল্যান করেছিল, যা ভেবেছিল, সে যেরকম হয়েছিল, হঠাৎ করে সাকসেস পেয়ে গেল ধরো, ব্যাস ওখানেই শেষ। সে নতুন করে ভাবনা চিন্তা আর করতে পারবে না। কিন্তু যারা আনসাকসেসফুল হয় তাদেরকে তো দরজা ওপরওয়ালা খুলেই দিচ্ছে। এবার ভেবে দেখো তো, যে এক্সপিরিয়েন্সটা সে করে এসছে আনসাকসেসফুল হওয়ার জন্য, তার মানে তাকে সেটাকে আবার চেঞ্জ করতে হবে। আসলে প্রথম কথা আমি একটু বলি, আনসাকসেসফুল হওয়াটা কেউ মানে পছন্দ করে না। কেন বলো তো? কারণ মানুষ বোঝে যেভাবে সে চলে এসছে, যে কমফোর্টে যে চলে এসছে, সে কমফোর্ট জোনটাকে তাকে ব্রেক করতে হবে, তাকে আবার নতুন করে কিছু ভাবতে হবে, তাকে যে এক্সপিরিয়েন্সটা সে গেইন করেছে সেই এক্সপিরিয়েন্সের ওপর তাকে কাজ করতে হবে। আমরা যখন ছোটবেলায় সাইকেল শিখেছি, গাড়ি চালানো শিখেছি, হাঁটতে শিখেছি, আমরা কি সত্যি একেবারে হাঁটতে পেরেছি? অনেকবার পড়েছি, অনেকবার লেগেছে, কারোর দাঁত ভেঙেছে, কারোর থুতনি ফেটে গেছে, কারোর কপাল চিন ফেটে গেছে, অনেক কিছু হয়েছে, তাই তো? গাড়ি চালাতে গিয়েও সেম, অনেকে ধাক্কা মেরেছি, অনেক কিছু হয়েছে। সাকসেস হতে গেলে না, যতবার তুমি ধাক্কা খাবে ততবারই ভালো। আমি তো সেজন্য বলবো, যারা আনসাকসেসফুল হয় সেই সকল মানুষের সাথে গিয়ে কথা বলা উচিত আমাদের। যারা সাকসেস পাচ্ছে তাদের সঙ্গে কথা বলার দরকার নেই। যারা আনসাকসেস, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। যারা সাকসেস পাচ্ছে তাদের থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়, কারণ তারা বারবার একটা জিনিসকে অনেক রকম দিক থেকে, অনেকগুলো দিক থেকে তারা দেখছে। যারা সাকসেস পাচ্ছে তারা তো একটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, যারা আনসাকসেস হচ্ছে তারা কিন্তু লেফট থেকেও দেখছে, রাইট থেকেও দেখছে, নিচ থেকেও দেখছে, ওপর থেকেও দেখছে। তার মানে তার কাছে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। তার কাছে হয়তো মনে হচ্ছে আমাকে কমফোর্ট জোনটা ভাঙতে হবে, আমাকে নতুন করে শুরু করতে হবে, আমি যেটা ভেবেছিলাম সেটা আবার হলো না। সে হয়তো সেই মুহূর্তে বুঝতে পারছে না, কিন্তু আই এম শিওর এমন অনেক মানুষ আছে যারা আনসাকসেস হতে 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 সাকসেস পেয়েছে লাইফে। তাদের কাছে গিয়ে কথা বলুন, দেখবেন আপনি অনেক ইনপুট পাচ্ছেন, দেখবেন তারা সত্যি লাইফে হ্যাপি। আরো একটা জিনিস যেটা আমি শিখলাম তোমার এই কথা থেকে, সেটা হচ্ছে যারা সাকসেস পেয়ে গেছে তারা একটাই রুট জানে, যে কি রুটে সাকসেস পাওয়া যায়। বাট যারা সাকসেস পায়নি তারা এমন অনেকগুলো রুট জানে যে রুট দিয়ে গেলে সাকসেস পাওয়া যায় না। সেই জন্য যদি কোনো কাজ করার আগে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তাহলে তোমার কথা অনুযায়ী একটা আনসাকসেসফুল মানুষের সাথে কথা বলা উচিত। অন্তত সে তোমাকে পাঁচখানা রাস্তা এমন বলে দেবে যে রাস্তাগুলো দিয়ে গেলে তুমি সাকসেস পাবে না। এবং তোমার এই কথাটা থেকে আমার আরেকটা জিনিস বেশ মনে হচ্ছে, যারা আনসাকসেসফুল হচ্ছে এবং যারা প্রতিদিন পড়ছে, প্রতিদিন উঠছে, নিজেকে ভাঙছে, নিজেকে গড়ছে আবার নতুন করে, তাদের ভেতরে কিন্তু অপরিসীম ধৈর্য, যাকে আমরা ইংলিশে উইল পাওয়ার বলে থাকি। তো এই যে ধৈর্য বা মনের শক্তি, উইল পাওয়ার, এই যে জিনিসটা মন, এই মনের শক্তি থাকে কোথায় দিদি, আসে কোথা থেকে? দেখো, মনের জোর আসে থেকে, মনের জোর আমাদের ভেতরে সবসময়তে রয়েছে, ইনবর্ন রয়েছে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে না আমরা ভাবি যে আমি হয়তো এই জিনিসটা করতে পারবো না। কিন্তু যখন একটি মানুষ সে অসম্ভব কাজটাকে সম্ভব করে ফেলে, তখনই সে বুঝতে পারে, আরে এটা তো আদতে এতটা শক্ত ছিল না, এটা সত্যি সত্যি খুব ইজি ছিল। কিন্তু তার সেটা করার আগে মানুষ প্রচন্ড ভয় পায়, অ্যাংজাইটি হয়, টেনশন হয় যে আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিনা, আমাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সে প্রজেক্টটা আমি ওঠাতে পারবো তো ঠিক সময়, বা আমি যেটা সে তার স্বপ্ন আছে, সে ড্রিম আছে, সেটাকে আমি সাকসেসফুল করতে পারবো তো। সবই করতে পারবে। কিন্তু যারা ভাবছে করতে পারবে না, যারা ভাবছে যে আমি প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে, আমি পারবো না,
তাদের ক্ষেত্রে বলতে হয় যে অনেকগুলো পন্থা আছে, একটা নয় অনেকগুলো আছে। যেমন ধরো লাইফে বেশ কিছু ডিসিপ্লিন তাদেরকে ফলো করতে হবে, সেই ডিসিপ্লিন বেশ কিছু নিয়ম আছে, কিছু টেকনিক আছে, সেগুলোকে ফলো করা খুব দরকার আছে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিছু জার্নালিং করার দরকার আছে, একটু ওয়াক করার দরকার আছে, বা আমার কিছু ভালো বই পড়ার দরকার আছে। নিজেকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে রাখতে হবে, তাহলে কি যে কোনো সিচুয়েশনেই না মানুষ নিজেকে ঠিক উতরে নিয়ে যেতে পারবে। কারণ দিস ইজ আওয়ার লাইফ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমাদের লাইফের প্রতিটা পরতে পরতে অনেক টাফ সিচুয়েশন আসে, এটাই প্র্যাকটিক্যালিটি। কিন্তু সেই সময়টার সঙ্গে যুদ্ধ করার জন্য আমাকে আগে থেকে ভালোভাবে তৈরি থাকতে হবে, বিকজ আই ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর মি। হয়তো আরও অনেক কিছু আমার জন্য ওয়েট করে আছে, অনেক খারাপ সিচুয়েশন, খারাপ ব্যাপার ওয়েট করে রয়েছে। কিন্তু আমাকে তৈরি থাকতে হবে, এবং আমাকে সবসময় তৈরি থাকার জন্য আমাকে কিন্তু আমার লাইফকে কিন্তু একটুখানি হলেও ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, সো দ্যাট যখনই টাফ সিচুয়েশন আসবে না, আমি তার মধ্যে দিয়ে যেতে পারবো। বেশ ভালো। আচ্ছা, তুমি একটা কথা বলো, আমার একটা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। এরকম যখন কারোর মেন্টাল সিচুয়েশন হয়, তখন কি সে নিজে রিকভার করতে পারে, নাকি তার একটা গাইডলাইন লাগে বা একটা গাইডেন্স লাগে? দেখুন, এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি একটি কথা, সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেট খেলেন, সেটা ইনবর্ন, হয়তো ওনার মধ্যে সে কোয়ালিটি আছে, তাই বলে কি তার কোচের দরকার পড়েনি? দরকার তো পড়েছিল। লাইফে হয়তো আমি নিজেই অনেক কিছুর সঙ্গে উতরে নিতে পারবো, কখনো হয়তো ভেঙে পড়ে যাব, বা সেখান থেকে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, রাইট? কিন্তু যদি আমার কেউ কোচ থাকে যে আমাকে সবসময় গাইড করবে, যে আমার পেছনে আছে, যে আমাকে কতগুলো টেকনিক শেখাবে, তাহলে না যুদ্ধটা তার ক্ষেত্রে আরো অনেক বেশি স্মুথ হয়। সেই জন্যই লাইফ কোচের দরকার লাগে। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় দেখে থাকি যে বশীকরণ করা হচ্ছে মানুষকে। বিবাহে বাধা, প্রেমে ব্যাঘাত, পড়াশোনা করছে না বাচ্চা কাচ্চা, তান্ত্রিকরা বলছে এসো 501 টাকা দাও, 5001 টাকা দাও, বশীকরণ করে দিচ্ছি। বশীকরণ ব্যাপারটা তো মনকে নিয়েই, মানে কেউ একজন আমার মনকে বশ করবে। এটা কি প্র্যাকটিক্যালি করা সম্ভব? বশীকরণটা করা সম্ভব? আমাকে অত দূর অব্দি যেতে হচ্ছে কেন? মানে আমার মধ্যে এই ভাবনাটা আসছে কেন যে আমি কাউকে বশীকরণ করব? যখনই কোনো মানুষের মধ্যে এই চিন্তাটা আসছে যে আমি কাউকে বশীকরণ করব, তার মানে তোমার নিজের মধ্যে কোথাও একটা সমস্যা রয়েছে যে তুমি কাউকে বশীকরণ করতে চাইছো। কেন করতে চাইছো, কি কারণে করতে চাইছো? আগে সে প্রশ্নটাকে নিজের মধ্যে করো, যেটা সব থেকে বড় সমস্যা আমাদের, আমরা নিজেকে কোনো প্রশ্ন করি না। বারবার নিজেকে প্রশ্ন করা উচিত যে কেন করতে চাইছি, কি কারণে করতে চাইছি। দ্বিতীয়ত, সেটা হয় কি হয় না সে কথা আমরা আসছি না, কিন্তু ডেফিনেটলি এইগুলো অন্যের ইচ্ছার বাইরে গিয়ে আমি কাউকে বশীকরণ করছি, এটা তো একটা রীতিমতো অন্যায়। এবারে সেইটার নেগেটিভ এফেক্ট, পজিটিভ এফেক্ট, এগুলোকে নিয়ে আমরা অ্যাটলিস্ট মেন্টাল হেলথের লোকেরা এতটা বেশি কথা বলি না। আমরা না অনেক সময় অনেকের থেকে অ্যাডভাইস পাই যে লাইফে যদি কোনো টক্সিক রিলেশন থাকে বা নেগেটিভ কোনো ক্যারেক্টার থাকে, সেটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে লাইফ শর্টেড হয়ে যাবে, একটা অন্তত মানসিক শান্তি পাওয়া যাবে। এই কথাটা কতটা সত্যি, তোমার কি মনে হয়? আজকাল আমি অনেককেই এই কথাটা বলতে দেখেছি, যদি ভালো থাকতে চাও লাইফ থেকে টক্সিক পিপল বা নেগেটিভ পিপলকে একদম ভাবে সরিয়ে দাও। বাট প্রতীক, আমি এখানে একটি কথা বলতে চাই, দিস ইজ আওয়ার লাইফ। মানে প্রতি পদে পদে তোমার লাইফে এরকম অনেক মানুষ আসবে যেটা টক্সিক। দেখো, আমরা পিসি সরকারের ম্যাজিকের মতো করতে পারি না যে ভ্যানিস্ট, মানে আমার জীবন থেকে আমি কোনো মানুষকে পুরোপুরি ভ্যানিস্ট করে দিতে পারি না। নেগেটিভ পিপল আমাদের চারদিকে সবাই আছে, আমাদের ফ্যামিলিতে রয়েছে, আমাদের প্রফেশনাল লাইফে রয়েছে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে, আমাদের নেবারদের মধ্যে রয়েছে, রিলেটিভদের মধ্যে রয়েছে। আমরা সবাইকে ভ্যানিশ তো করে দিতে পারি না, কিন্তু সেখানে তাহলে আমরা কি করব? সেখানে আমাদের যেটা করতে হবে যে জানতে হবে আমি নিজেকে কি করে প্রোটেক্ট করব। যদি আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, তাহলে কোনো নেগেটিভিটি আমাকে ছুতে পারবে না। কারণ সবাইকে ভ্যানিশ করে দেয়, যাদের সঙ্গে তোমাকে থাকতে হবে। তোমার ইনলসের সঙ্গে তোমার বনিবনা হচ্ছে না, তুমি তোমার ইনলসকে ভ্যানিশ করে দিতে পারো না। বা তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে বনিবনা হচ্ছে, তুমি ভ্যানিশ করে দিয়ে আবার একটা সম্পর্কে এত তাড়াতাড়ি চলে যেতে পারো না। কারণ এটার কোনো গ্যারেন্টি নেই পরবর্তীকালে তুমি যার সঙ্গে সম্পর্কে জড়াবে সেখানে তোমার মনে হবে না যে সেই মানুষটাও টক্সিক, বা তোমার পরবর্তীকালে যে বস হবে সেও যে তোমার টক্সিক বস হবে না, কে বলতে পারে। সেহেতু তোমাকে জানতে হবে তো হাউ টু প্রোটেক্ট ইয়োর সেলফ ফ্রম নেগেটিভিটি। সেটা যদি তুমি জেনে ফেলো একবার, তাহলে টক্সিক পিপলরা তোমাকে ছুতে পারবে না। দিদি, আমি যেটা বুঝতে পারছি আজকের এই আমাদের মনের কথার পডকাস্ট থেকে, মনটা আমার, আমার মন ভালো রাখার দায়িত্ব আমার,
এবং আমার মনকে কী করে ভালো রাখতে হবে সেটা আমাকে শিখতে হবে। এটা একটা আর্ট। এবং যদি আমরা আমাদের মনকে ভালো রাখতে শিখে যাই, তাহলে আমাদের চারপাশে কি হচ্ছে, কে কি করছে, কে কি বলছে, সেটা কোনো ম্যাটার করবে না। একদম। এবারের প্রশ্নটা কিন্তু বেশ মজার, এবং এবারের প্রশ্নটা আমাদের যুব সমাজ, আমাদের প্রেমিক প্রেমিকাদের জন্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা রিলেশনশিপে আছে বা যারা আসছে নতুন, তাদের একটা বক্তব্য শোনা যায়, আমার লাইফ প্রচুর ডিপ্রেশনে ভরেছিল, তুই আমার লাইফে আসার পর আমার লাইফটা দারুণ হয়ে গেছে। ওকে। এই যে ধারণা যে কেউ আমার লাইফে আসলে আমার লাইফটা ভালো হয়ে গেছে, ওকে। এটা কতটা সত্য, বা এই ভালোটা কি চিরস্থায়ী থাকবে? প্রতীক, এই প্রশ্নের উত্তরে বলবো, আজকের দিনে দাঁড়িয়ে না আমরা সবাই বলতে চাই, শুনতে কেউ চাই না। আপনি যে প্রশ্নটা করলেন সে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। প্রথমত দেখতে হবে যে ব্যক্তি বলছেন যে আমার লাইফে মনে হচ্ছে তুমি আসার পর থেকে আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আগে দেখতে হবে হয়তো সেই মানুষটার কথা, সেই ব্যক্তিটার কথা আগে কেউ মন দিয়ে কখনো শোনেনি, বা তার মধ্যে অনেক ট্রমা আছে, তার পাস্টের কোনো এমন অনেক কিছু আঘাত, অনেক কষ্ট রয়েছে যেগুলো সে কারোর কাছে ব্যক্ত করতে পারেনি। প্রেজেন্টে যে তার লাইফে রয়েছে, হয়তো তাকে সে সবকিছু বলছে এবং সেই মানুষটি মন দিয়ে তার কথা শুনছে। তার সে যেন মনে হচ্ছে যে তুমি আসার পর আমি বেশ ভালো বেটার ফিল করছি, কারণ তার মনের মধ্যে জমে থাকা কথাগুলো সে কাউকে বলতে পারছে এবং তার কথা কেউ মন দিয়ে শুনছে, সেজন্যই সে বেটার ফিল করছে। আরেকটি কথা হচ্ছে, যেটা তোমার সেকেন্ড কোশ্চেন ছিল, যে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। এবার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করছে। তোমার যদি মনে হচ্ছিল যে আমার কাউকে বলাটা খুব দরকার ছিল, আমার মধ্যে অনেক কিছু কথা জমেছিল কিন্তু কাউকে বলে উঠতে পারছিলাম না, তুমি আমার কথাটা একমাত্র মন দিয়ে শুনছে, সেই কথাটা সে ব্যক্তি এই মুহূর্তে মন দিয়ে শুনছে, কালকে কিন্তু নাও শুনতে পারে। হতে পারে যে তার ইচ্ছা নেই, হতে পারে তার মুড নেই, বা হতে পারে সে তার নিজের জীবনে অন্য কোথাও প্রচণ্ডভাবে ব্যস্ত রয়েছে, বা তার নিজের জীবনে কোনো প্রবলেম চলছে, সেখানে সলভ করার জন্য সে প্রচণ্ড বিজি রয়েছে, সেই জন্য সে এই ব্যক্তিকে টাইম দিতে পারছে না। আর তোমার তখনই মনে হবে তাহলে তুমিও আবার পাল্টে গেছো। অতএব সেই জন্য তোমার মনের কথা শোনার জন্য একজন কিন্তু লাইফ কোচের দরকার আছে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তুমি আমার কথা শুনছো বলে তুমি আমার ভালো, কালকে যদি তুমি আমার কথাটা না শোনো তাহলে কিন্তু তুমিও আমার কাছে টক্সিকই হয়ে যাবে। সেজন্য সবসময় থার্ড পার্সনকে বলতে হয়, যে থার্ড পার্সন তোমাকে জাজ করবে না, যে থার্ড পার্সন তোমাকে আরও অনেকগুলো প্রশ্ন করবে যেটা তুমি তোমার নিজের ব্যক্তির সঙ্গে শেয়ার করতে পারোনি। কারণ আমরা অ্যাজ এ লাইফ কোচ আমরা জানি যে কোথা থেকে ব্যাপারগুলো আসছে, তার মনের ভেতরে স্তরের পর স্তরে পেঁয়াজের খোলার মতো ঢুকতে থাকি আমরা, দেখতে পাই যে কোথাও গিয়ে কোনো একটা জিনিস জমে আছে, সেটাই তাকে বারবার নক করছে, ট্রমাটাইজ হচ্ছে, সেজন্য তার এরকম মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে আমরা সবাই না বলতে পছন্দ করি, শুনতে কেউ পছন্দ করি না। এটা একটা সমস্যা। একটু শুনুন একে অপরের কথা, তাহলে হয়তো সত্যি একটু বেটার ফিল করে। কিন্তু মাথায় এটা রাখতে হবে যে মানুষটা এখন শুনছে সে মানুষটা কিন্তু ভবিষ্যতে নাও শুনতে পারে, তার অনেক কারণ থাকতে পারে, সে কারণ অনেক কিছু হতে পারে, তাহলে কিন্তু সে ব্যক্তিটা খারাপ হয়ে যেতে নাও পারে। তুমি যে কথাটা বলছো যে যখন এরকম কথোপকথনে ইস্যু হবে তখন একজন থার্ড পার্সনকে বলা দরকার। থার্ড পার্সন বলতে তুমি নিশ্চয়ই কোনো প্রফেশনাল লোককে বোঝাচ্ছ, একদম যে কিনা ব্যাপারটাকে খুব আনবায়াসড হয়ে শুনবে, একদম বুঝবে এবং তার রেমিডিস দেবে। একদম সেটা নিশ্চয়ই নিজের কোনো রিলেটিভস, মামা কাকা জ্যাঠা ফ্রেন্ড কেউ নয়। না, একদম মানে না। এমন একটা মানুষ দরকার বেসিক্যালি যে আনবায়াসড ব্যাপারটাকে শুনবে বা জানবে, যে আর তোমাকে যার চেনে না। ঠিক যে আমাকে চেনে না এবং যার এই বিষয়টা সলভ করার উপর নলেজ আছে, একদম, যে এটাকে বিজ্ঞানসম্মতভাবে সলভ করতে যে পারবে। টেকনিকটা জানে। ইয়েস, তার মানে সে একজন অবশ্যই মেন্টাল হেলথ থেরাপিস্ট বা একজন লাইফ কোচ হতে হবে। একদম। এইবারের প্রশ্নটা কিন্তু বেশ বিতর্কিত, আচ্ছা। কারণ আমরা এটা ছোটবেলা থেকে শুনে আসছি যে কোনো ভালো কাজ করার জন্য বিশাল মনের জোর লাগে, মনের জোর থাকলে অসাধ্য সাধন হয়। আবার এটাও শুনে আসছি যে সুইসাইড করতে গেলেও নাকি প্রচুর মনের জোর লাগে। তো তুমি এই মনের জোরটাকে কিভাবে ব্যাখ্যা করবে? প্রতীক, মনের জোরের কথা নিয়ে সুসাইডাল থট যখন তুমি কোশ্চেনটা করছো, সেখানে আমি একটা কথাই বলবো, জীবনে বাঁচার জন্য মনের জোর দরকার। আর মনের জোর যখন জিরো লেভেলে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু সুসাইডাল থট আসে। জীবন যুদ্ধে লড়াই করার জন্য আমাদের মনের জোরটা দরকার লাগে, কারণ দিস ইজ আওয়ার লাইফ। আমাদের লাইফে সব সময় ভাঙা গড়ার খেলা, এটা তো আমরা জেনেই এসেছি। জীবন মানেই ভাঙা গড়ার খেলা থাকবেই। জীবনে একবার ভাঙবে, আবার তোমাকেই গড়তে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। আসলে আমাদের মাইন্ডের একটা
অংশ আছে যেটাকে বলা হয় অ্যামিগডালা। এটি হচ্ছে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। তো যখনই আমাদের আবেগ প্রবণতা প্রচন্ড রকম বেড়ে যায়, যখন আমরা কোনো কিছু লজিক্যালি ভাবতে পারি না, তখনই আবেগ আমাদের পুরোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। আমরা তখন আর আমাদের কন্ট্রোলে থাকি না, যেটা আমি সব সময় বলে এসেছি যে নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে, এবং সেটাই হচ্ছে একটা টেকনিক। যখনই আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমরা তখন আবেগের বশে চলে যাচ্ছি। পুরো বিশ্বে যদি 100 জন মানুষ সুসাইডাল থট আসে বা সুসাইড করে, তার মধ্যে 40 জনই হচ্ছে ভারতবর্ষ থেকে। এই সার্ভে রিপোর্টটা কিন্তু খুব ভয়ানক। এবং আমাদের ভারতবর্ষে প্রায় 1 কোটি বেশি বাচ্চা, যাদের বয়স 13 থেকে 17 বছর, যাদেরকে আমরা টিনেজার বলে থাকি, তাদের কিন্তু মেন্টাল ডিপ্রেশনে রয়েছে। তাদের ইমিডিয়েটলি অনেক রকমভাবে মেন্টাল হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেসটা খুব দরকার আছে, যে অ্যাওয়ারনেসের জন্য আমরা সবসময় যুদ্ধ করে যাচ্ছি। আমাদের যুদ্ধটাই হচ্ছে যে তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া, যাতে তারা সুস্থ থাকে, সুস্থভাবে ভাবনা চিন্তা করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে যখনই তুমি বুঝতে পারছো যে তোমার আবেগ রয়েছে, তুমি লজিক্যালি কোনো জিনিস বুঝতেই পারছো না, মানে কোনো ডিসিশন তুমি লজিক্যালি নিতে পারছো না, তুমি সবকিছু তোমার আবেগ দ্বারিত ভাবে তুমি ডিসিশন নিচ্ছ লাইফে, সবকিছুর মধ্যে আবেগ চলে এসছে, কোনো কিছুতে লজিক নেই। বা ধরো তোমার দ্বারা কোনো কিছু ভুল হতেই পারে। আমরা মানুষ, প্রথমত এটা বুঝতে হবে যে আমাদের দ্বারাই ভুল হবে। ভুল হওয়া মানে সেটাই যে জীবনের শেষ, তা কিন্তু নয়। আসলে আমরা সব সময় ভাবতে থাকি, আমার যদি এটা আমি করতে না পারি বস, তাহলে তো আমার জীবনটা পুরো শেষ, এখানেই শেষ। তুমি জানো না আমার কি হতে পারে, আমার অফিসে কি হতে পারে, আমার বাড়িতে কি হতে পারে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কি হতে পারে, আমার ইমেজটা কি হতে পারে, আমার ইমেজটা একদম জিরোতে। দিস ইজ লাইফ, এটাই জীবন, তোমার ইমেজ জিরোতে যাবে। এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। যেরকম আমি যদি একটা সিনেমার একটা অ্যাক্টরের আমি যদি এক্সাম্পল দিই, ববি দেওয়াল, যিনি একটা সময় প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে একটা সময় তার জীবনের অনেকগুলো বছর ইন্ডাস্ট্রির বাইরে চলে গেছিল, কিন্তু সেই ববি দেওয়ালই আবার অ্যানিমেল নামক একটু মুভি থেকে কামব্যাক করে, এবং অ্যানিমেল নামক মুভিতে অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে পেছনে ফেলে সবাই ববি দেওয়ালের কথাই কিন্তু সব থেকে বেশি চর্চিত হয়। কিন্তু সেই সময়, যে সময়টা এতগুলো বছর যে তিনি ডিটাচ ছিল, তার আর্থিক অনেক কিছু সমস্যা গেছে, তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি অ্যাডিকশনের মধ্যে চলে গেছিলেন, সেই সময় যদি তিনি সুসাইড করতেন, তাহলে কি তিনি অ্যানিমেলের সাকসেসটা দেখতে পারতেন? পারতেন তো না। কারণ সবসময় আবেগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। জীবনে কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে কিন্তু তুমি শেষ হচ্ছ না, সে চ্যাপ্টারটা শেষ হচ্ছে। হতেই পারে তুমি জিরো ব্যালেন্স হয়ে গেছো, হতেই পারে তোমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আবার নতুন করে শুরু করো। জীবন তোমাকে সেটাই সব সময় বলে থাকে। এবার যে প্রশ্নটা করব সেটা খানিকটা আমি নিজেও ভুক্তভোগী। এরকম একটা জিনিস হয় প্রায়শই, বা অনেকেরই হয়, আমরা দেখি। মনে করুন কোনো একটা রোগ আমার শরীরে আছে, অলরেডি আছে, স্বাভাবিক কোনো রোগ, যেমন অ্যাবনর্মাল সুগার, অ্যাবনর্মাল ব্লাড প্রেশার, এগুলো সবার থাকে। যতক্ষণ আমরা জানি না সেটা আমার শরীরে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ডেইলি লাইফে কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট আসে না। আমরা প্রতিদিনের কাজকর্ম সুস্থভাবে করছি, চলছি। হঠাৎ কোনো এক সময় যদি আমাকে কোনো কারণে ব্লাড টেস্ট করাতে হয়, এবং সেখানে যদি ধরা পড়ে যে আমার সুগারটা অ্যাবনর্মাল বা প্রেশারটা বেশি বেশি যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হঠাৎ করে মানে মেন্টাল ইলনেসে পড়ে যাই, বেশি অসুস্থ হয়ে যাই। মনে হয় আমার কি হবে, খুব অসুস্থ হয়ে গেছি, চলতে পারছি না, কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। এগুলো কিন্তু আগে আর ছিল না আমার, মানে রোগটা কিন্তু ছিল আমার শরীরে, বাট এই জিনিসগুলো ছিল না। কিন্তু শোনার পর এই জিনিসগুলো আমার বেশি করে হচ্ছে। কেন হচ্ছে? এটার মেইন রিজনই হচ্ছে অ্যাংজাইটি। একটি মানুষ এতদিন ধরে জানতো না যে তার ব্লাড প্রেশার আছে। যখন সে জানতে পারলো যে তার হাই ব্লাড প্রেশার আছে, তার মাথায় সব থেকে আগে তার সাবকনসিয়াস মাইন্ড এটাই বলছে, আরে হাই ব্লাড প্রেশার মানেই কিন্তু হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার মানেই কিন্তু স্ট্রোক, হাই ব্লাড প্রেশার মানেই কিন্তু তোমার লাইফস্টাইল কিন্তু একদম পাল্টে ফেলতে হবে, তুমি এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। তার কিন্তু ডক্টর হয়তো তাকে এগুলো সাজেস্টও করেনি, বলেও নি, কিন্তু তার এটা নলেজ, সে এতদিন এগুলোই দেখে এসছে, মানে নেগেটিভ জিনিসটাকে সে তুলে ধরে আনছে। কিন্তু সে মানুষটা কিন্তু পজিটিভ দিকটা দেখছে না, অর্থাৎ কি না, এইটাকে কন্ট্রোল কিভাবে করব, কিভাবে লাইফস্টাইলটাকে আরো ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। একটা মানুষ তো এরকম ভাবেও ভাবতে পারে যে আমার কেন হাই ব্লাড প্রেশার হলো, আমার হাই ব্লাড প্রেশার হয়েছে মানে
আমাকে আমার লাইফস্টাইলটাকে এবার একটু পাল্টাতে হবে, হুম। অর্থাৎ এবার আমাকে একটু ভালোর দিকে হাঁটতে হবে। এতদিন আমি খারাপের দিকে হাঁটছিলাম, এটা একটু পজিটিভ ভাবে নেওয়া দরকার। যে আমি এতদিন জানতাম না, আমার লাইফস্টাইলটা খারাপ ছিল, আমার বরং হাই ব্লাড প্রেশার হয়েছে, মানে এবার আমাকে ভালোর দিকে হাঁটার সিগন্যাল দেওয়া হচ্ছে। তাই অ্যাংজাইটি করে মানুষ যখনই জানতে পারছে, তখনই তার সাবকনসিয়াস মাইন্ড তাকে সমানে বলে যাচ্ছে, তো এবার তো তোমার স্ট্রোক অবধারিত, এবার তো তোমার মানে হার্ট অ্যাটাক অবধারিত। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, সে নেগেটিভ দিকটাতে পড়েছিল এবং নেগেটিভ দিকটা নিয়েই ভাবছে। তার যে কতগুলো পজিটিভ দিক আছে, যেমন তার মর্নিং ওয়াক করা শুরু করতে হবে, তার ভালো ডায়েট করা শুরু করতে হবে, আরও হাসি খুশি থাকতে হবে। এটা তো একটা মানুষের জীবনের পজিটিভ দিক, সেই দিকটা তার জন্য খোলা হচ্ছে। কিন্তু সে সেই দিকটাকে, সে বললাম কমফোর্ট জোন থেকে মানুষ বেরোতে পারছে না, সেজন্য সে আরো বেশি অ্যাংজাইটির মধ্যে ভুগছে, আর কিছুই নয়। বেশ, আমার কিন্তু একটা প্রশ্নও ছিল একটা, যে আমি হয়তো পরবর্তীতে করতাম, যে অ্যাংজাইটি কি বা কিভাবে আসে। তোমার প্রশ্নের উত্তর থেকে আমি যেটা বুঝতে পারলাম, যে একটা মানুষের ওভার থিঙ্কিং কোনো জিনিস নিয়ে একদম মানুষের ভেতরে অ্যাংজাইটি তৈরি করে দেয়। এটা কি সঠিক? অ্যাংজাইটির একটাই রিজন নেই, শুধুমাত্র ওভার থিঙ্কিং নয়, অনেক দিন ধরে স্ট্রেসের মধ্যে থাকা, অনেক দিন ধরে একটা চাপা কষ্টের মধ্যে থাকা, অনেক ভয়, অনেক কিছু থাকে মানুষের মধ্যে, সেগুলো কিন্তু অ্যাংজাইটির আরো অনেকগুলো দিক। বেশ, তাহলে বলতে চাইছো যে এখনের যুব সমাজ বা এখনের যে আমাদের সমাজ, এই সমাজের মধ্যে কিন্তু প্রচুর অ্যাংজাইটি, প্রচুর, এবং মানুষ অকপটে সেটা স্বীকারও করছে। তাহলে বলতে চাইছো যে দিনে দিনে কি মানুষের ভিতরে নেগেটিভিটি বাড়ছে বা ওভার থিঙ্কিং বাড়ছে, বা এইগুলোর জন্যই কি এত অ্যাংজাইটি তৈরি হচ্ছে সবার ভেতরে? দেখো, অ্যাংজাইটি বা নেগেটিভিটি বাড়ার তো অনেকগুলো রিজন আছে। এক তো নিজেদের ওভার থিঙ্কে একটা জিনিসকে নিয়ে বারবার করে চিন্তা করা। একটা জিনিস, মানুষ সবসময় সবাই সাকসেস হতে চায়, আনসাকসেস সবাই হতে চায় না। সাকসেস যখনই হতে চায়, তা অটোমেটিক্যালি তার মধ্যে অনেকগুলো প্রেশার চলে আসে, আমাকে এগুলো করতেই হবে, না হলে তো আমি আনসাকসেস হয়ে যাব। সেটাও অ্যাংজাইটির একটা রিজন, অর্থাৎ কিনা একটা প্রেশারের মধ্যে থাকা। আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি করতে হবে, ভালো বিজনেস করতে হবে, এবং আমাকে একটা সমাজে একটা জায়গায় আমাকে পৌঁছাতে হবে, নইলে কিন্তু আমি আনসাকসেসের দলে চলে যাব। সবাই কিন্তু সাকসেসটাই খুঁজছে এবং একটা প্রেশারের মধ্যে চলে আসছে। দ্বিতীয়ত থাকছে নানা রকম, আমরা জানছি না, বুঝছি না, তার পাস্টে অনেক ট্রমা, সে ট্রমাগুলো ভেতরে থেকে যাচ্ছে, সেটাও অ্যাংজাইটির একটা রিজন। এবং অবশ্যই করে আরও ডিপ্রেশন, অর্থাৎ কিন্তু সমাজের চারদিকে যা দেখছে, শুধু তো তার নয়, চারদিকে যে আমাদের যে সোসাইটাল যে প্রেশারটা থাকে, যে তোমাকে এটা করতেই হবে, বাড়ির থেকে প্রেশার থাকে, সোসাইটি সবসময় একটাকে প্রেশার দিয়ে রেখে দিয়েছে, এই জায়গায় পৌঁছাতে গেলে এটাই করতে হবে। সোসাইটির একটা প্রেশার থেকেও কিন্তু অনেক সময় অ্যাংজাইটি আসে। নিজের যে চাওয়া পাওয়া, এটাই হয়তো অনেকাংশে আমাদেরকে ডিপ্রেসড করে দেয় বিভিন্ন ক্ষেত্রে, যখন সেটা আমরা পাই না। তো এই ব্যাপারটা নিজেকে কি করে কন্ট্রোল করা যায়? দেখো, উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা রোগ, এটা একদম একটা রোগ। আমার বোঝা উচিত যে আমি যা চাইছি, আমি চাইছি 100% কি 80%, আমি কি সে 100% বা 80%টা যখন পাচ্ছি, ডু আই ডিজার্ভ দ্যাট? মানে আমি কি সত্যি সে 100% বা 80%টাকে কি সামলে নিতে পারবো? আমার মধ্যে কি সেই কোয়ালিটি আছে? ধরো তোমাকে হঠাৎ করে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু তুমি জানো না সে 1 কোটি টাকা দিয়ে তুমি কি করবে, কোথায় লাগাবে, কোথায় ইনভেস্ট করবে, কিভাবে সেটা করলে পরে আরো গ্রো করবে। তুমি ভেবে রাখলে আমি এটা দিয়ে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বন্ধুদের সঙ্গে পার্টি করব, বা কিছু একটা করে নেবো, নিজে সাজুগুজু করবো, শপিং করব, 1 কোটি টাকা 1 ঘন্টায় উড়িয়ে দেবো। তাহলে কি তুমি 1 কোটি টাকা তোমাকে ঈশ্বর দেবে? না। দেবে না। ওপরওয়ালা তাকেই দেবে, যখন তুমি জানবে যে সে 1 কোটি টাকাকে তুমি কি করে 2 কোটি টাকায় পরিণত করবে। ইয়েস, আমাদের মনের কথার আজকের যে এপিসোড, এই এপিসোডে প্রায় আমরা শেষের দিকে পৌঁছে গেছি। কিন্তু একটা প্রশ্ন তো করতেই হয় দিদি, তুমি তো নিজে বেশ সুন্দরী, তো তোমার এরকম কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট, যেটাই বলি আমি, সে তোমার কাছে থেরাপি নিতে এসে তোমার প্রেমে পড়ে যায়নি কখনো? আচ্ছা, প্রথম কথা বলি যে থেরাপি নিতে এসে প্রেমে পড়া, এটা কিন্তু একটুখানি অ্যাওয়ারনেস না থাকার সমস্যা। যদি কারোর মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকে যে দিস ইজ মাই প্রফেশন, আমার কাজটাই হচ্ছে মানুষকে শোনা, মানুষকে বোঝা, এবং তাকে ঠিকভাবে ঠিক পথে পরিচালনা করা, তাকে গাইড করা, দিস ইজ মাই প্রফেশন, সেই জন্য না আমাকে সবার কথা মন দিয়ে শুনতেই হয়। আসলে ওই যে বললাম
যে অনেক সময় আমাদের কথা না সবাই কেউ শোনে না, আমরা বলতে পছন্দ করি কিন্তু শুনতে পছন্দ করি না। কিন্তু যখনই কোনো মানুষ আমার দুঃখ কষ্টগুলো শুনছে, আমি চাই যে আমার জীবনে এমন একটা মানুষ থাকুক যে আমার দুঃখ কষ্টগুলো শুনুক। সেই জিনিসটা যখন একটা থেরাপিস্টের মধ্যে পাই, তখন তার প্রেমে পড়ে যাওয়াটা না খুব স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি সবাইকে এরকম ভাবে প্রেমে পড়তে করি, তাহলে তো আমার আর কেউ ক্লায়েন্ট থাকবে না, তাহলে তো আমাকে সবার সঙ্গে প্রেম করতে হয়, তাই না? তো সেই অ্যাওয়ারনেসটা একটু দরকার আছে যে আই এম জাস্ট আ থেরাপিস্ট, এটা দিস ইজ মাই জব, দিস ইজ মাই প্রফেশন টু গাইড ইউ। তুমি এবার চটপট করে আমাদের দর্শকদেরকে একটু বলো যে আমরা যদি নিজেদের মেন্টাল হেলথকে ভালো রাখতে চাই, তাহলে আমরা নিজেরা কি কি করতে পারি এর জন্য, মানে নিজেদেরকে ভালো রাখার জন্য নিজেরা কি করতে পারি, হোম রেমেডিস কি হতে পারে? আমার এক বন্ধু জার্মানিতে থাকে, তো সে বলছে প্রথম প্রথম জার্মানি যখন গেছে সে খুবই ভালো লাগছিল। তারপর থেকে যেটা হলো যে তার আশেপাশের নেবাররা প্রথম প্রথম পরিচয় হয়েছে, কিন্তু বেশ কিছুদিন পর থেকে তার নেবাররা কেউ কারোর দিকে খুব একটা হাই হ্যালো কথাবার্তা, ইভেন যদি দরজা খুলে দেখা যায় যে আরেকজন নেবার বেরোচ্ছে, সে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। যদিও এই ব্যাপারটা অল ওভার ইন্ডিয়াতেও এখন চলে এসছে, ইভেন ইন কলকাতাতেও। আমরা নিজেরা জানি না আমাদের পাশের ফ্ল্যাটে কারা থাকে, তারা বেঁচে আছে কি মরে আছে সেই খবরটুকু আমরা নিই না। জাপানে একটা ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপটাতে ওপর ভরসা করে একটি বই লেখা হয়েছে, যে বইটার নাম হচ্ছে ইকিগাই। এই ইকিগাই বইতে লেখা আছে যে সেই দ্বীপের, অর্থাৎ কিনা অগেমি নামে যে দ্বীপটি রয়েছে, সেই দ্বীপে 99% মানুষরা 100 বছরের ওপর বাঁচে। কেন বাঁচে? কারণ আমাদের বুঝতে হবে আমরা এই পৃথিবীতে শুধুই নিজে ভালো থাকার জন্য আসিনি, আমার আশেপাশের মানুষগুলো এবং আশেপাশের পরিবেশ, ইভেন প্রকৃতি, সবাইকে ভালো রাখাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। যে প্রকৃতির থেকে আমরা ভালো থাকতে পারি, সে প্রকৃতিকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমার বেশ খানিকটা আছে। যখনই মন খারাপ করবে, যখনই একটুখানি মনটা ভীষণ ডিপ্রেসড লাগছে, প্রকৃতির থেকে ভালো মেডিসিন আর কিচ্ছু নেই। হাঁটতে চলে যান। মানে সবসময় মনে হয় না যে একটুখানি মানে পয়সা খরচা করে আমি পাহাড়ে যাই, সমুদ্রের ধারে যাই, কোনো দরকার নেই। এত পয়সা সবসময় সবার কাছে নাই থাকতে পারে, তাই বলে কি আপনি পাশে পার্কে যাবেন না? বা সকালবেলায় একটুখানি 6টা বা 7টার সময়, এখন হয়তো বলবেন আমি 6টা 7টার সময় ঘুম থেকে উঠতে পারি না, খুব কষ্টকর, তাহলে বলবো এখানটা কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করা উচিত। যে গরমটা আমাদের পরে 6টা 7টার পরে এমনিতেই বাড়ির থেকে বেরোই না, কারণ যে সান এক্সপোজারটা হয় সেটা আমাদের ক্ষেত্রে খারাপ। কিন্তু সানলাইটে বেশ খানিকক্ষণ সময় কাটানো এবং প্রকৃতির মধ্যে হাঁটা, গঙ্গার ধার হতে পারে, নিজের পাড়া হতে পারে, বাইপাসের ধার হতে পারে, সাবধানে হাঁটবেন অবশ্যই, কিন্তু হাঁটুন 10 মিনিট, মিনিমাম 15 মিনিটস নিজের পাড়ার মধ্যে হাঁটুন। হাঁটবার সময় কি হয় না, বডি মুভমেন্ট করে, সাথে সাথে আমরা অনেক নতুন জিনিস অবজার্ভ করি। অমুক লোকে এটা করছে, একটা কুকুর এখানে বসে আছে, একটা পাখি উড়ে যাচ্ছে, একটা লোক কেমন করে জল তুলছে, অনেক কিছু আমরা দেখতে পাই। আমাদের ভেতরে যে স্ট্রেসগুলো থাকে বেশ খানিকটা কিন্তু রিলিফ হয়। আর একটা কাজ করা যেতে পারে, সেটা জার্নালিং করা যেতে পারে। জার্নালিং ইন দ্য সেন্স, যা মনের কষ্ট হচ্ছে একটুখানি খাতায় লেখার চেষ্টা করুন। বা যদি পেন পেন্সিল ধরতে এতটাই কষ্ট হয়, আজকাল আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইলে রেকর্ড সেকশন ওপেন করুন, সেখানে নিজের কথাগুলো বলুন, বা অন্য সময় সেই কথাগুলো কখনো শুনুন। এটা কিন্তু একটা ভীষণভাবে রিলিফ দেবে আপনাকে। আর একটা কাজ হচ্ছে যে একটু সবার সঙ্গে হাই হ্যালো করুন। সবসময় নিজেকে গুটিয়ে রাখবেন না সব থেকে। হয়তো আপনার মনে হবে যে এই মানুষটা আমাকে রিপ্লাই নাই দিতে পারে, সেটা তার ব্যাপার, আপনার ভাবার দরকার নেই। আপনি তো হাই বলুন, আপনি তো জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন। এই কিছু কিছু জিনিস আমাদের যদি লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখবেন আমরা অনেক ভালো আছি। আমাদের স্ট্রেসগুলো, আমাদের যে অ্যাংজাইটিগুলো আমরা কিন্তু অন্যের সঙ্গে ভাগ করে নিলে, প্রকৃতির সঙ্গে ভাগ করে নিলে, কতগুলো ডিসিপ্লিন লাইফ মেনটেন করলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকতে পারি। তো তোমার কথা অনুযায়ী আমাদেরকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, সাবলীনভাবে সকালবেলা একটু হাঁটতে হবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, নিজের জন্য সময় দিতে হবে, তাহলেই মন ভালো থাকবে। এতটাই সোজা মন ভালো রাখা। একদম তাই। বেশ, তো আমাদের এই যে মনের কথার তো কথা শেষ হওয়ার নয়। আর এই মনের কথা বলতে বলতে বেশ মন দেওয়া নেওয়া তৈরি হয়ে গেছে আমার এই পডকাস্টটার ওপর। এবং তোমার সাথে আমি আগামী দিনে আরো বসতে চাই বিভিন্ন টপিক নিয়ে। তবে আজকে শেষ করার আগে তুমি আমাদের বন্ধুদেরকে একটু বলো যে কেউ যদি মেন্টাল হেলথের ইস্যুর শিকার হয়, সে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে নিজের রিকভারি করার জন্য।
মেন্টাল হেলথের থেকেও বেশি ইম্পর্টেন্ট। যদি কখনো মনটা খারাপ হয় তখন কিন্তু অবশ্যই আমার সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার নিচে যাচ্ছে, আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। যদিও এই নাম্বারে কলিং নাম্বার বন্ধ থাকে, হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা আপনাদের প্রবলেমসটা বলবেন, আমাদের টিম আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে। আর সবাইকে বলছি খুব ভালো থাকবেন, সবসময় পজিটিভিটির মধ্যে থাকবেন, নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। জীবন মাত্র অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটা অদ্ভুত সাবকনসিয়াস মাইন্ডের খেলা আছে, বিশ্বাস করুন, সেটাকে না ভাঙতে জানতে হবে, সে টেকনিকগুলো শিখতে জানতে হবে। আমাদের ব্রেন সবসময় রেডি থাকে নতুন কিছু শেখার জন্য, কিন্তু আমরা শেখাই না। নতুন কিছু শেখান, নিজের জীবনকে নতুন করে গড়ুন। অ্যান্ড থ্যাংক ইউ প্রতীক, থ্যাংক ইউ ফ্রেম কথা। থ্যাংক ইউ তোমাকেও দিদি ভাই, এতক্ষণ ধরে আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। My মনের pleasure. কথা কোনো একটা পডকাস্টে শেষ করা সম্ভব নয়, এবং এই আশা নিয়েই থাকছি যে তোমার সাথে আবার পডকাস্টে বসবো আমরা। নিশ্চয়ই। এই মনের কথার সিকোয়েন্স এপিসোড আমরা রিলিজ করব, এবং বিভিন্ন মনের টপিক নিয়ে আমরা আলোচনা করব, কারণ মন তো সমুদ্র সম, মনকে একটা এপিসোডে সাম আপ করা সম্ভব নয়। একদম। আমি এখানে প্রতীককে ধরে একটি কথা বলি যে আমার এবং প্রতীকের এই পডকাস্ট অর্থাৎ কিনা মনের কথা কিন্তু কোনো এক্সপেকটেশনের ওপর নির্ভর করছে না। আমরা চাইছি না যে আমাদের পডকাস্ট 1,00,000 মানুষ দেখুক। আমরা চাইছি যদি 1000টা মানুষ দেখে, যেন সেই 1000টা মানুষেরই উপকারে লাগে এই পডকাস্ট। আর বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পডকাস্টটা মন দিয়ে দেখার জন্য। তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ ঘোষণা। তোমরা যারা এই মনস্তত্ত্ব নিয়ে বা মনোবিজ্ঞান নিয়ে বা নিজের কোনো প্রবলেম নিয়ে কমেন্ট করতে চাও, তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যার কমেন্ট সব থেকে ভালো হবে তাকে আমরা আমাদের নেক্সট পডকাস্টে গেস্ট হিসেবে ডেকে নেব, এবং আমরা 3 জন মিলে সেই পডকাস্টটা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার। নমস্কার।